সত্যি বলতে এই পৃথিবীটাকে আমরা যেভাবে দেখি বা জানি তার বাইরেও অনেক অজানা সত্যি লুকিয়ে আছে, আর সেই রহস্য অনেক গভীর। আর তা সাধারণ মানুষ জানতে পারলে হয়তো জনমানসে আতঙ্কের সৃষ্টি হবে। অনেক দেশের গভর্নমেন্টই এমন অনেক কাজকর্ম গোপনে করে যার সঙ্গে সাধারণ মানুষের ভালো বা তাদের উন্নতির কোনো সরাসরি সম্পর্ক থাকে না, কিন্তু তবুও সরকার নিজেদের এবং দেশের শক্তি বৃদ্ধির জন্য তা করে থাকে। আর সত্যি বলতে কি, এই কাজকর্ম অনেক সময় নীতিনৈতিকতার গণ্ডি পার করে ফেলে। আসলে রাজ অনুগ্রহে সেই প্রাচীনকাল থেকেই অনেক অনৈতিক গোপন বৈজ্ঞানিক কাজকর্ম হয়ে আসছে। গল্প হলেও হীরক রাজার দেশের কথা মনে আছে নিশ্চয়ই। সুগন্ধি কাগজের ফুল থেকে শুরু করে মস্তিষ্ক প্রক্ষালক যন্ত্র মনে পড়ে? আচ্ছা, যদি বলি এগুলো নিছক গল্প নয়, তাহলে চলুন আজ বরং সেই নিয়েই গল্প করি। আমাদের বাংলায় মিস্ট্রি চ্যানেলে আপনাদের স্বাগত। এই চ্যানেলে আমরা সারা পৃথিবীতে অহরহ ঘটতে থাকা বিভিন্ন রহস্যময় কাহিনী নিয়ে গল্প করব। তাহলে শুরু করছি আজকের এপিসোড, নির্জন দ্বীপের রহস্য। সেই রাজা উজিরদের সময় এখন নেই, কিন্তু দেশের মাথা বলে আমরা যাদের জানি মানি, তাদের এমন কিছু গোপন কীর্তিকলাপ আছে যা আমরা সাধারণ মানুষরা জানতে পারলে শুধু অবাক হব এমনটাই নয়, হয়তো কিছু কিছু ক্ষেত্রে আতঙ্কিত হয়ে পড়তে পারি। তবে এই ধরনের খবর পাবলিক ডোমেনে আসে না। খুব সামান্য কিছু খবর সরকারের তরফ থেকে ডিক্লাসিফাইড হয়, কিংবা কিছু ক্ষেত্রে ইনসাইডারের মাধ্যমে লিকড হয়। সারা পৃথিবীতে ইউএস গভর্নমেন্টের মতো বিতর্কিত বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার গল্প কাহিনী খুব কম দেশের ক্ষেত্রেই শোনা যায়। ইউএসের বেশ কিছু গভর্নমেন্ট স্পন্সার্ড এক্সপেরিমেন্টের খবর যেই মুহূর্তে বাইরে এসেছে, প্রায় সঙ্গে সঙ্গে সেগুলো নিয়ে বিতর্কের ঝড় বয়ে গেছে। এরকমই একটা রহস্যময়, গোপন এবং বিতর্কিত সরকারি এক্সপেরিমেন্টের কথা এবার বলবো। এই এক্সপেরিমেন্ট নিউ ইয়র্কের লং আইল্যান্ডের ক্যাম্প হিরোতে বা মন্টাক এয়ারফোর্স স্টেশনে হয়েছিল। সেটা ছিল একটি নির্জন দ্বীপ, আর তাকে ঘিরেই এক বিরাট রহস্য জমাট বেঁধেছিল। এটা একটা সামরিক অঞ্চল এবং পুরো এলাকাটাই ইউএস মিলিটারির আন্ডারে ছিল। মন্ট্যাক এয়ারফোর্স স্টেশনের নামে এই এক্সপেরিমেন্টের নামকরণ করা হয়েছিল মন্ট্যাক প্রজেক্ট। এই প্রজেক্ট শুরু হওয়ার কিছুদিন পর থেকেই বিভিন্ন রকমের সোর্স থেকে কানাঘুষো শুরু হয়ে যায়। এখানের এক্সপেরিমেন্ট সম্পর্কে সত্যি মিথ্যের মোড়কে এমন সব কথাবার্তা এবং গুজব রটতে শুরু করে যা সাধারণ মানুষের মনে খুব আতঙ্কের সৃষ্টি করে। শোনা যায় এই প্রজেক্টে মানুষের মন নিয়ন্ত্রণ, টাইম ট্রাভেল, টেলিপোর্টেশন এবং এরকম আরও কিছু গবেষণা করা হয়েছে যাকে আমরা আমাদের পরিচিত বিজ্ঞানের ধারণা দিয়ে এক্সপ্লেন করতে পারবো না। অনেকেই মনে করেন এখানে যে মাইন্ড কন্ট্রোল এক্সপেরিমেন্টগুলো করা হয়েছিল তা সাধারণভাবে মানুষের মন, তাদের বোধ বুদ্ধি, এমনকি তাদের চিন্তা ভাবনার শক্তিকেও নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল। এছাড়া এখানে টাইম ট্রাভেল নিয়েও শুধু যে এক্সপেরিমেন্ট হয়েছে তা নয়, বরং তা সম্পূর্ণভাবে সফলও হয়েছিল বলে অনেকে বিশ্বাস করে। যদিও সরকারিভাবে এইসব কাহিনীকে অস্বীকার করা হয়েছে, তবুও বহু লোক মনে করে মন্ট্যাক স্টেশন বা ক্যাম্প হিরোতে এমন অনেক ঘটনা ঘটেছে যা সরকার সবার কাছে গোপন করেছে। শোনা যায় যে এখান থেকে অনেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। আবার অনেকে দাবি করে এই প্রজেক্টের কিছু অংশ আজও কোনো অজানা কারণে চালু রয়েছে এবং তারা সিক্রেটলি বেশ কিছু ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট কন্টিনিউ করে চলেছে। এবার বলবো মন্ট্যাক প্রজেক্টের সেই সব রহস্যময় ঘটনাগুলোর কথা যা নিয়ে প্রচুর আলোচনা হয়, কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায় না। মন্ট্যাক প্রজেক্টের কথা উঠলে সবার প্রথম যে জিনিসটার কথা বলা হয় তা হলো একটা বিশেষ ধরনের চেয়ার। এই চেয়ারটার নাম হলো দ্য মন্ট্যাক চেয়ার। শোনা যায় এই চেয়ারটা নাকি একটা বিশেষ টেকনোলজির সাহায্যে তৈরি করা হয়েছিল। এই চেয়ারে যখনই কোনো সাবজেক্টকে বসানো হতো, তার মাথার ভেতরে কী চলছে তা গবেষকদের কাছে সম্পূর্ণ ওপেন হয়ে যেত। অর্থাৎ ধরুন আপনি ওই চেয়ারটাতে বসলেন, সঙ্গে সঙ্গে আপনার ব্রেনের সব সিগন্যাল ম্যাপড হয়ে যেত। এই অবধি তো তবুও মেনে নেওয়া যায়। আসল চমক তো এর পরে। এই চেয়ারে যাকে বসানো হতো, গবেষকরা নাকি তার চেতনার, তার বোধের সম্পূর্ণ দখল নিয়ে নিতে পারত। তার চেতনায় প্রবেশ করে তার সেই চিন্তাভাবনা এবং বোধকে নিজেদের মতন করে পরিবর্তন করতে পারত।
অর্থাৎ সেই সাবজেক্টকে তখন বাইরে থেকে চিন্তা ফিট করা সম্ভব হতো, আর সেই সাবজেক্ট শুধু সেইভাবেই চিন্তা করতে পারত, নিজে নিজে কোনো স্বাধীন চিন্তা করার ক্ষমতা তার আর তখন থাকতো না। এবার আপনার মাথায় কি সেই হীরক রাজার মস্তিষ্ক প্রক্ষালক যন্ত্রের কথা আসছে? না, এখানেই শেষ নয়, এই চেয়ারের আরও একটা ক্ষমতার কথা শোনা যায়। সেটা হলো, এই চেয়ারে যে বসছে শুধুমাত্র মাইন্ড কন্ট্রোল বা চিন্তা শক্তির নিয়ন্ত্রণের মাধ্যমে সে অন্য জায়গায়, এমনকি অন্য সময়ও চলে যেতে পারত। এবার এগুলো কি আদৌ সত্যি কিনা তা আপনাকে কেউই জোর দিয়ে বলতে পারবেন না, কিন্তু যদি সত্যি হয় তাহলে কোনো ভুল মানুষের হাতে এই ধরনের টেকনোলজি থাকলে তার ইউজ যে কি ভয়ঙ্কর ফল দিতে পারে তা তো সহজেই অনুমান করা যায়। আরেকটি বিতর্কিত পরীক্ষার কথা মন্ট্যাক প্রজেক্টের ব্যাপারে শোনা যায়, তা হলো টাইম ট্রাভেল। মন্ট্যাক চেয়ারের সাহায্যে যে জায়গা এবং সময়ের পরিবর্তনের কথা আগেই বললাম, তা চিন্তাশক্তির ব্যবহার করে টেলিপোর্টেশনের মাধ্যমে হয় বলেই মনে করা হয়। কিন্তু আলাদা করে টাইম ট্রাভেল ডিভাইসও নাকি এখানে তৈরি করা হয়েছিল বলেই অনেকে দাবি করেন। এক্ষেত্রে বলা হয়, এই প্রজেক্টের আন্ডারে বিজ্ঞানীরা এমন একটা ডিভাইস তৈরি করতে পেরেছিলেন যা টাইম এবং গ্র্যাভিটির লিমিটকে ভেঙে দিতে পেরেছিল এবং স্পেস টাইম ম্যানিপুলেশন করতে পেরেছিল। এমনকি বলা হয়ে থাকে যে তারা তাদের এই ডিভাইস ব্যবহার করে 1943 সালের আর একটা অন্যতম বিতর্কিত এক্সপেরিমেন্ট, দ্য ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্টের সময় পৌঁছে যেতে পেরেছিল। এরপরে মন্ট্যাক প্রজেক্টের আন্ডারে আরও একটা বিতর্কিত এক্সপেরিমেন্টের কথা শোনা যায়, আর তা হলো প্রজেক্ট সুপার সোলজার। অনেকে দাবি করে এই এক্সপেরিমেন্টের আন্ডারে কিছু মানুষের ওপরে উন্নত কোনো টেকনোলজির সাহায্যে এমন কিছু করা হয়েছিল যার ফলে সাধারণ সৈনিকরা দানবিক শক্তিসম্পন্ন অতি মানবে পরিণত হয়েছিল। তাদের শুধু শারীরিক ক্ষমতাই নয়, বরং মানসিকভাবেও তারা অতি মানবে পরিণত হয়েছিল। তাদের মনোসংযোগ করার ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা, এমনকি আবেগহীন হয়ে থাকার ক্ষমতাও যেভাবে তৈরি করা হয়েছিল তা ছিল আমাদের মতন সাধারণ মানুষদের ভাবনা চিন্তারও বাইরে। তারা এক ধরনের বায়োনিক সোলজারে পরিণত হয়েছিল। বলা হয় ইউএস এবং চায়নাতে এই ধরনের সোলজার আছে এবং ভবিষ্যতে কোনো বিশ্বযুদ্ধ লাগলে এইসব সৈনিকদেরই তারা ব্যবহার করবে। এই ধরনের সৈনিকের কথা বিভিন্ন গবেষণা থেকে শুরু করে বিভিন্ন কনস্পিরেসি থিওরিতে বারবার করে উঠে এসেছে। এরপরের অন্যতম বিতর্কিত এবং চর্চিত যে বিষয়টা নিয়ে অনেকেই কথা বলে তা হলো স্ট্রেঞ্জ ক্রিয়েচার। এই স্ট্রেঞ্জ ক্রিয়েচার বা অদ্ভুতরে জীবের কথা প্রধানত ক্যাম্প হিরোর আশেপাশের এলাকার স্থানীয় অধিবাসীদের কাছেই শোনা গেছে। তারা দাবি করেছে যে তার আশেপাশের এলাকায় বেশ অদ্ভুত অদ্ভুত জীবকে দেখতে পেয়েছে। অনেকেই দাবি করে যে মন্ট্যাক প্রজেক্টের আন্ডারে এমন কিছু অত্যাধুনিক জেনেটিক গবেষণা করা হয়েছে যার ফলে এই অদ্ভুত জেনেটিক্যালি মিউটেটেড প্রাণীগুলো তৈরি হয়েছে। তো এই হলো মন্ট্যাক প্রজেক্টের নির্জন দ্বীপের রহস্য। এখানে মনে রাখতে হবে যে ইউএস সরকার কিন্তু এই সব এক্সপেরিমেন্টগুলোর কথা অস্বীকার করেছে, আর তাই এই সব কিছুই নাকি শুধুমাত্র কনস্পিরেসি থিওরিস্টদের কষ্টকল্পনাবাদী কিছুই নয়, এমনটাই সরকার পক্ষ জানিয়েছে। তবে এমন অনেক বিষয়ই আছে যা এই মন্ট্যাক প্রজেক্ট সম্পর্কে অনেকের মনেই প্রশ্ন জাগিয়েছে, যেমন এত নির্জন দ্বীপে বছরের পর বছর ধরে তাদের কাজ কারবার চালানো এবং তা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে। তাদের তরফ থেকে প্রথমে জানানো হয়েছিল যে এটা শুধুমাত্র একটা মিলিটারি বেসেরই অংশবিশেষ, আর এই জায়গাটা নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শুধুমাত্র প্রতিরক্ষার একটি বেস এবং র্যাডার ইনস্টলেশনের জন্যই ব্যবহার করা হয়েছিল। বাকি যা কিছু বলা হয় এই জায়গাটার সম্পর্কে তা নাকি পুরোটাই মন গড়া, এরকম কোনোদিন কোনো কিছুই নাকি হয়নি। কিন্তু এখানে একটা বেশ বড় কিন্তু আছে। তার প্রথম কারণ, এই দ্বীপে বহু বছর ধরেই সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে প্রথম সামরিক ঘাঁটি তৈরি হয়। তখন থেকেই এটা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে এই বেসটা জাপানিজ সাবমেরিনের হামলা থেকে নিউ ইয়র্ক এবং তার আশেপাশের এলাকাগুলোকে সুরক্ষিত রাখার জন্যেই ব্যবহার করা হতো। 1969 সাল থেকে এই বেসটাকে নন অপারেশনাল বা আনুষ্ঠানিকভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হয়, অর্থাৎ সক্রিয় সামরিক কাজকর্ম এখানে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু অদ্ভুত বিষয় হলো, তা সত্ত্বেও এই বেসটা স্ট্রিক্টলি সামরিক ঘেরাটোপের মধ্যেই থাকত এবং কোনো অবস্থাতেই সাধারণ মানুষকে সেখানে প্রবেশ করতে দেওয়া হতো না। সাধারণ মানুষের কৌতূহল তাই বাড়তেই থাকলো, কারণ অফিসিয়ালি এই বেসটাকে নিষ্ক্রিয় করে দেওয়ার পরেও এখানে খুব গোপনীয়তা রক্ষা করে কিছু না কিছু তো হতোই, নইলে সাধারণ মানুষের প্রবেশ কেন নিষিদ্ধ করা হয়েছিল?
এবার 1984 সাল নাগাদ এই বেসটাকে সরকারিভাবে পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হয়, আর তারপরেই নিউ ইয়র্ক স্টেট পার্কস ডিপার্টমেন্ট এই বেসটাকে অধিগ্রহণ করে। 1984 সালে এই জায়গাটা তখন ক্যাম্প হিরো স্টেট পার্ক হিসাবে সাধারণ মানুষজনের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু অদ্ভুত কথা কি জানেন, এর পরেও ওই দ্বীপের মধ্যে বেশ কিছু জায়গায় এখনও সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, এবং সেই রেস্ট্রিকশন যে কেন করা হয়েছে তা নিয়ে সরকারের তরফ থেকে কিংবা নিউ ইয়র্ক স্টেট পার্ক ডিপার্টমেন্ট থেকে কোনো কারণ কিন্তু জনসাধারণকে জানানো হয় না। আর সরকারের এই লুকোচুরি, জোর গলায় অস্বীকার, সব কিছুকে খুব সরল সোজাভাবে ব্যাখ্যা করা, অন্যদিকে এরিয়া রেস্ট্রিকশন, আবার তারও কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা না থাকা, এই সব কিছুই তাই প্রথম থেকেই সাধারণ মানুষের মনে আরও বেশি করে সন্দেহ তৈরি করেছে। এছাড়াও মন্ট্যাক প্রজেক্টের এইসব রহস্যময় ঘটনাগুলো নিয়ে বেশ কিছু বিখ্যাত এবং উচ্চশিক্ষিত মানুষজন বেশ কিছু ইন্টারেস্টিং বইও লিখেছেন এবং বিভিন্ন জায়গায় তাদের বক্তব্য রেখেছেন। তার মধ্যে যে বইটার নাম না করলেই নয় সেটা হলো প্রেস্টন বি নিকোলসের লেখা একটা বই, যার নাম মন্ট্যাক প্রজেক্ট এক্সপেরিমেন্ট ইন টাইম। এই বইটা এবং বইটাতে ওনার বক্তব্য নিয়ে অন্য আরেকটা এপিসোড করার ইচ্ছে আছে, কারণ অলরেডি এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। সংক্ষেপে বলতে গেলে নিকোলস এই বইটাতে দাবি করেছিলেন যে এই মন্ট্যাক প্রজেক্টে উনি নিজে একজন সাবজেক্ট ছিলেন এবং তার অত্যন্ত ভয়াবহ এবং রহস্যময় ব্যাখ্যা তিনি দিয়েছিলেন। আমি যদি ওনার উপরে কোনো ভিডিও তৈরি করি তবে আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ইন্টারেস্টেড হলে একবার চেক করে নেবেন। তবে কবে করব তা এখনও নিশ্চিত নই। শুধু নিকোলস নন, এরকম আরও কিছু মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি জানিয়েছেন, যা নিয়ে পরে কখনো আলোচনা করা যাবে। তাহলে আজ এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। ভালো থাকবেন।